ধরেন আপনি মনস্থির করলেন যে ওকে, আমার কাছে মনে হইতেছে যে ইউএসএ তে আমার একটা কোম্পানি ফর্ম করা উচিত। সেই ফর্ম করার আগে আপনাকে আসলে এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোকে খুব সিরিয়াসলি ফোকাস করতে হবে। এই পয়েন্টগুলোর যদি কোনো একটা মিস হয় বা কোনো একটা পয়েন্ট আপনার মন মতো না হয়, আপনার রিকনসিডার করা উচিত, পুনরায় একটু রিসার্চ করা উচিত, প্রয়োজনে কোনো আপনার কনসালটেন্টের সাথে কথা বলা উচিত, অথবা আপনি যেই পাথওয়ে বা যেই প্ল্যান নিয়ে আগাচ্ছেন এই প্ল্যান নিয়ে কেউ সামনে আগাইছে সিমিলার কারোর সাথে আপনার হয়তো ডিসকাস করা উচিত। প্রথম হচ্ছে যে কখন আপনার আমেরিকাতে কোম্পানি ফর্ম করা উচিত। একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, দেখেন একটা কোম্পানি ফর্ম করা খুব সিম্পল, খুব ইজি। আপনার একটা পাসপোর্ট, একটা ব্যাংক স্টেটমেন্টের কপি আছে, আপনার কাছে কিছু আপনার কোম্পানি ফর্ম করার মতো টাকা আছে, আপনার একটা উদ্দেশ্য আছে, আপনি একটা যে কোনো ফরমেশন কোম্পানির কাছে অর্ডার করলেন, কোম্পানি ফর্ম করলেন। বাট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনি কোম্পানিটা ফর্ম করার আগে আপনার গোলটা ফোকাস কিনা, আপনি জানেন কিনা যে এই কোম্পানিটিতে আপনি কি করবেন, এবং এই কোম্পানিটা করার পরে আপনার বছর শেষে যে খরচগুলো আসবে সেই ব্যাপারগুলো আমাদের সামনের পয়েন্টে আসতেছে, সেটার জন্য আপনি রেডি কিনা। এন্ড দেন হচ্ছে যখন আপনি ডিসাইড করলেন ওকে আমার কোম্পানিটা করা উচিত আমেরিকাতে, এখন আমি রেডি, এবং বছরের কোন কোন সময়টাতে আপনার কোম্পানি করা উচিত, এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যে আপনি আপনার এখন আপনার ধরেন আপনি একটা 6 মাস পরে একটা প্রজেক্টে প্ল্যান করতেছেন, তাহলে আপনি 6 মাস আগে কোম্পানিটা করবেন কিনা, অথবা হচ্ছে যে আপনার ইমিডিয়েটলি একটা কোম্পানি করা দরকার, সেক্ষেত্রে আপনি সেটা করবেন কিনা, ওই প্রজেক্টটার সাস্টেনেবিলিটি ঠিক আছে কিনা, এই ব্যাপারগুলো হচ্ছে আপনার মাথায় রাখা উচিত কোম্পানি ফরমেশনে যাওয়ার আগে। সেকেন্ড যেটা হচ্ছে কোথায় কোম্পানি করা উচিত। আমেরিকাতে প্রায় 51টার মতো স্টেট আছে, আপনার আসলে কোন স্টেটে কোম্পানি করা উচিত, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সবার জন্য সব স্টেট ভালো হবে এমন কোনো কথা নাই। কারোর জন্য ওয়াইমিং ভালো, কারোর জন্য দেলোয়ার ভালো, কারোর জন্য নিউ ইয়র্ক ভালো, কারোর জন্য ফ্লোরিডা ভালো, কারোর জন্য টেক্সাস ভালো। এটা কখনোই সবার জন্য সেম হবে না। এক একজনের জন্য এক একটা স্টেট ভালো হইতে পারে। ওটা আসলে তার রিকোয়ারমেন্টের উপরে নির্ভর করে, সে আসলে কি করতে চাচ্ছে, কেন করতে চাচ্ছে, তার রোড ম্যাপ কি, আগামী 1-2 বছর 3 বছরের প্ল্যান অফ অ্যাকশন কি, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তার সে স্ট্যাট সিলেকশন করতে হবে। বাট আমরা যদি গুগল সার্চ করি, যেহেতু গত 10 বছর 15 বছর ধরে ডেলোয়ার কোম্পানি ফর্ম করার জন্য প্রচুর কন্টেন্ট লেখা হয়েছে, এন্ড দেন রিসেন্টলি ওয়াইমিং এ কোম্পানি ফর্ম করার জন্য প্রচুর কন্টেন্ট লেখা হচ্ছে, আমরাও রিকমেন্ড করি। বাট আপনাকে দেখতে হবে যে আপনার যে পারপাস সেটা আসলে এই কোম্পানি দিয়ে আসলে সার্ভ হচ্ছে কিনা। যদি সার্ভ না হয় তাহলে আপনার আসলে পুনরায় ভাবা উচিত যে আপনার কোন স্টেটে আপনার কোম্পানি ফর্ম করা উচিত। 3 নাম্বার হচ্ছে যে আপনি ডিসাইড করলেন ওকে আপনি একটা নির্দিষ্ট স্টেটে আপনি কোম্পানি ফর্ম করলেন, এবার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার রাইট স্ট্রাকচার কি হইতে হবে। আমেরিকাতে 3 ধরনের কোম্পানি হয়, এলএলসি হয়, এলএলসি সি কর্প, এলএলসি এস কর্প হয়, এন্ড ফাইনালি হচ্ছে ইনকর্পোরেশন হয়। ইনকর্পোরেশনের ভিতরে এস কর্প সি কর্প হয়, পার্টনারশিপ হয়, সিঙ্গেল মেম্বার এলএলসি হয়, মাল্টি মেম্বার পার্টনারশিপ হয়। ইনকর্পোরেশনের ভিতরে মাল্টিপল ওনার থাকতে পারে, মাল্টি পল কান্ট্রি সিটিজেন ওনার্স থাকতে পারে। সো কোনটার জন্য আসলে কোন লিগাল স্ট্রাকচারটা কেমন হতে হবে, কোন ধরনের বিজনেসের জন্য কোন লিগাল স্ট্রাকচারটা চুজ করা উচিত, ফিউচার কমপ্লেক্সিটি কি কি আছে, এই ব্যাপারগুলো আসলে আপনাকে কনসিডার করতে হবে যে আপনার লিগাল স্ট্রাকচার কোনটা হওয়া উচিত। অথবা আপনি আরো অনেক বিষয় থাকতে পারে যেগুলো হয়তো আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না, কিন্তু আপনার কেস টু কেস যেহেতু ভ্যারি করবে, সো এই ব্যাপারগুলোকে ডিসকাস করার পর বা এই ব্যাপারগুলোকে আপনার রিজলভ করার পর হচ্ছে আপনার ডিসাইড করা উচিত আপনার লিগাল স্ট্রাকচার কি হবে। এন্ড কান্ট্রি রেপুটেশন নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলছি, সো দিস ইজ লাইক ইউএসএ, দ্য রেপুটেশন ইজ হাই। আমি আরেকটা পয়েন্ট একটু পিছনে যাচ্ছি, হোয়ার টু ফর্ম এ কোম্পানি। একটা ইম্পর্টেন্ট বিষয় যে আপনি যদি ধরেন আপনি মিডল ইস্টে ব্যবসা করেন, আপনার ইউএস কোম্পানি ফর্ম করার দরকার নেই। আপনি যদি হচ্ছে এক্সক্লুসিভলি ইউকে তে বিজনেস করেন, আপনার ইউএস কোম্পানি ফর্ম করলে আপনার জন্য খুব বেশি বেনিফিশিয়ারি হবে না। কিন্তু আপনি যদি গ্লোবালি বিজনেস করেন এবং ডলারে বিজনেস করেন, তাহলে অবশ্যই এটা আপনার জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে পারে। আপনার এরপরে যেটা হচ্ছে যে আপনার ফরমেশন প্রসেসটা কি। একটা জায়গাতে আপনি যখন এক এক স্টেটের ফরমেশন প্রসেসে এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে, আপনি যখন যে স্টেটে ফর্ম করতে যাচ্ছেন সেই স্টেটের ফরমেশন প্রসেস কি, লিগাল কমপ্লায়েন্স কি আছে, ট্যাক্সের সিনারিও কি, ইয়ারলি কমপ্লায়েন্স কিভাবে মেনটেন করতে হবে, ফ্র্যাঞ্চাইজি ট্যাক্স আছে কি না, এই ব্যাপারগুলো আপনাকে কনসিডার করতে হবে। দেন যেটা হচ্ছে যে এবার আসেন যে আপনি এই জিনিসগুলো কনসিডার করলেন, এন্ড দেন দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট কামস, দ্য সার্ভিস প্রোভাইডার আপনি কি সিলেক্ট করতেছেন। দেখেন আপনি যখন হচ্ছে গুগলে সার্চ করেন, আমার মনে হয় যে ওয়াইমিং কোম্পানি ফর্ম করার জন্য $25, $125 বা $150 থেকে শুরু করে 500, 1000, $2500 চার্জ করে এরকম কোম্পানি আছে। কেন এত ভেরিয়েশন? আমার কথা হচ্ছে যে হোয়াট দে ডিফার ফ্রম, এক্স্যাক্টলি একজনের থেকে আরেকজনের ডিফারেন্সটা কি। এটা আসলে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে একটু বুঝাইতে চাই। আমার সাথে সবাই এগ্রি করবে ব্যাপারটা তাও না, বাট দিস ইজ দ্য এক্সাম্পল আই সেট। আমরা যখন কোন লয়ারকে ধরেন আপনি একটা কেস নিয়ে ভাবতেছেন, বা আপনি একটা যে কোনো একটা
অথবা আপনি দুইটা জিনিসকে আমরা এক্সাম্পল দিতে পারি, অথবা আপনি আপনার একটা প্রবলেম আছে, আপনি একজন ডাক্তার দেখাইতে যাচ্ছেন। দেখেন আমাদের দেশে ফ্রিতেও মেডিসিন ডাক্তার দেখানো যায়, আপনার ফার্মাসি থেকে আপনি ডাক্তার দেখাইতে পারেন। আবার কোনো ডাক্তার আছে আপনাকে 6 মাসের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, 5,000 10,000 টাকা ফি দিতে হবে, 2,000 টাকা ফি দিতে হবে, কারো 1500 দিতে হবে। অন দ্য সেম হ্যান্ড আপনি যখন কোনো লিগ্যাল অ্যাটর্নির সাথে কাজ করেন, সেখানেও লিগ্যাল অ্যাটর্নি আছে। আমি কাউকে ছোট করছি না, বাট অনেকে আছে বটতলার উকিল, আপনাকে 200 টাকা ফিতে কাজ করবে, 500 টাকা ফিতে কাজ করবে। সিমিলার কেস হয়তো আপনার কাছ থেকে কেউ 1 লাখ টাকা চার্জ করতেছে। এখন প্রশ্ন হচ্ছে, সবাই তো সেম ল বুক পড়ে লয়ার হয়েছে, সবাই তো সেম মেডিকেল বুক পড়ে হয়তো ডাক্তার হয়েছে, বাট তাদের ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে কে কতটুকু প্রপার ওয়েতে লিগাল স্ট্রাকচারটাকে ফরম্যাট করতে পারতেছে আপনার জন্য। এবং যেহেতু এটা একটা লম্বা জার্নি, এটা যেহেতু একটা ওয়ান টাইম সার্ভিস না, ইভেনচুয়ালি আপনি একটা কোম্পানি ফর্ম করলেন, আসলে খেলা এখান থেকে শুরু, এটা শেষ না, ইটস জাস্ট বিগিনিং। সো এই জায়গাতে এসে আপনার আসলে সার্ভিস প্রোভাইডারদের সার্ভিস লেয়ার ডিফার করে। একজন আমেরিকান অ্যাটর্নি বা আপনার সাথে 20-25 মিনিট কথা বলার জন্য $500 চার্জ করবে, যে তুমি কি করতে চাও এটা জানার জন্য। অন দা আদার হ্যান্ড কেউ আপনাকে $200 ফুল ফরমেশন দিচ্ছে। ডেফিনেটলি এখানে কিছু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে যে পরবর্তীতে সিনারিও গুলো বা কেস অনুযায়ী কে আপনার সাথে কি কাজ করতেছে। এখন আপনার আসলে আপনার সিদ্ধান্ত হচ্ছে বিবেচনা করা যে আমার আসলে কি ধরনের সার্ভিস দরকার। আমার যদি খুব সিম্পল সার্ভিস দরকার, আমি আপনার খুব চিপেস্ট ওয়েতে আমি ফর্ম করতে পারি। আমার যদি মনে হয় না, আমি একটা রেপুটেবল সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে লং রান প্ল্যান করে সার্ভিস নিব, সেটাও হইতে পারে। আবার এটাও হইতে পারে যে আপনার কেস অনুযায়ী আপনাকে হয়তো বা কাস্টম স্ট্রাকচার ফর্ম করতে হবে, সেই কারণেও কিন্তু আপনাকে একটা ডিফারেন্ট সার্ভিস প্রোভাইড করা লাগতে পারে। প্লিজ কিপ ইট মাইন্ড, এটা খুব বেশি ইম্পর্টেন্ট যে ভাই আপনার যতটুকু দরকার আপনি অতটুকুর ভিতরে হচ্ছে সার্ভিস প্রোভাইডার চুজ করবেন। ইট ইজ নট ইম্পর্টেন্ট আপনি বিজনেস গ্লোবালাইজার চুজ করেন, অন্য যে কাউকে চুজ করেন, এটা কোনো ইস্যুস না। ইস্যুস হচ্ছে যে আপনার সবচাইতে বেস্ট সার্ভিস প্রোভাইডার কে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, এবং কে আসলে সবচাইতে বেটার ওয়েতে অন্য যে এন্টারপ্রেনাররা আছে তাদেরকে কে কিভাবে সার্ভ করতেছে। সো এই ব্যাপারটার উপর মাথায় রেখে আপনি প্ল্যান করবেন। নেক্সট পার্টটা খুব ইম্পর্টেন্ট, যারা হচ্ছে পার্টনার্স। এই যে লয়ার্স বা এই যে কোম্পানি ফরমেশন কোম্পানি আমরা প্রচুর পাই, যে যেমন ফার্স্ট বেজ থেকে আসে, আপনার স্টাইপার ক্লাস এবং অন্যান্য যে কোম্পানি ফর্মে অনেকের প্রচুর কমপ্লেক্সিটি নিয়ে আসে আমাদের কাছে, যাদের হিউজ পেনাল্টি থাকে। এই ব্যাপারগুলো আমাদের কাছে কেন আসে? কারণ কোম্পানিগুলো তাদেরকে হচ্ছে কি করে না, এডুকেট করে না যে ভাই তোমার কোম্পানি ফর্ম করার পরে এটা করতে হবে, ইয়ারলি ফাইলিং করতে হবে, এই জিনিসগুলো টাইম টু টাইম রিমাইন্ডার দেয়া, আপনার কাছ থেকে ডকুমেন্ট নিয়ে ওগুলোকে ফাইলিং করা, এই জিনিসগুলো কিন্তু আসলে অনেক সার্ভিস প্রোভাইডার আছে, সে একটা আপনাকে সার্ভিস দিল, 20, 50, 100 ডলার প্রফিট করলো, হি ইজ গুড টু গো। আর কেউ আছে যে না, হি ইজ লাইক লায়াবল ফর ইউর এন্টায়ার লিগাল জার্নি, এটার সিনারিও একটু ডিফারেন্ট হইতে পারে। সো একটা ব্যাপার, একজন সার্ভিস প্রোভাইডার আপনার গ্রোথ পার্টনার হইতে পারে, যেটা আমি গ্রিন মার্ক দিয়ে বুঝিয়েছি। আবার এটাও হইতে পারে সে কমপ্লায়েন্ট ফলো করা হইলো না, এবং পরবর্তীতে আপনি 1-2 বছর পরে দেখলেন যে আপনার কোম্পানির এগেনস্ট একটা সিরিয়াস পেনাল্টি আইসা আছে। ট্যাক্স পেনাল্টি হইতে পারে, নন ফাইলিং পেনাল্টি হইতে পারে, নন কমপ্লায়েন্ট হইতে পারে, কুড বি এনিথিং। সো এটা আসলে আপনি ডিসাইড করবেন। এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনার জন্য কোনটা বেস্ট হবে এটা আপনাকে ডিসাইড করতে হবে। এটা আসলে এই সেশন আপনাকে ডিসাইড করে দিতে পারবে না, ইভেনচুয়ালি কারোর সাথে কথা বলে আপনি ডিসাইড করতে পারবেন না, বিকজ এক একজন এক এক রকমের পরামর্শ দিবে, কেউ বলবে। সো এটা আপনাকে ডিসাইড করতে হবে। এন্ড দেন যেটা হচ্ছে যে ভ্যাট ট্যাক্স এর ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে, যে আপনার যে কোম্পানি আছে, যে কোম্পানির টাইপ আছে, আপনার যে প্রোডাক্ট আছে, যে সার্ভিস আছে, সেটার সাথে ভ্যাট বা ট্যাক্সের রিলেশনশিপ কি। এক এক প্রোডাক্টের কেস, এক এক সার্ভিসের কেস অনুযায়ী, স্টেট অনুযায়ী, লিগাল স্ট্রাকচার অনুযায়ী ভ্যাট ট্যাক্সের কমপ্লায়েন্স কমপ্লিটলি ডিফারেন্ট। এন্ড ফাইনালি হচ্ছে যে পেমেন্ট স্ট্রাকচার আপনি কি কি পাচ্ছেন, যে আপনি যে কোম্পানিটা করতেছেন এর আন্ডারে আপনার যে পারপাজের ভিতরে অনেক আমাদের বাংলাদেশিদের একটা বড় উদ্দেশ্য থাকে হচ্ছে পেমেন্ট স্ট্রাকচার গুলোকে অ্যাভেল করা, সেই জিনিসটা আপনি প্রপারলি অ্যাভেল করতে পারতেছেন কিনা। অথবা আপনি যদি নিজে নিজে করতে পারেন, দ্যাটস ফ্যান্টাস্টিক। অথবা আপনি যে সার্ভিস প্রোভাইডারের সাথে কাজ করতেছেন, সে আপনাকে এই জিনিসগুলোকে অ্যাভেল করতে হেল্প করতে পারতেছে কিনা। দিজ আর লাইক কাস্টম সিনারিও, ভ্যালু এডেড সার্ভিস, যার যতটুকু দরকার সেই অনুযায়ী সার্ভিস প্রোভাইডার সিলেক্ট করা উচিত। এন্ড ফাইনালি আপনি কোম্পানিটা করলেন, কোম্পানিটা মেনটেনেন্স কস্ট কত। আমি সবসময় একটা বলি সবাইকে, যে ভাই আপনি যদি বছরে $300 থেকে $500 একটা ইউএস কোম্পানির পিছনে ইয়ারলি ব্যয় না করতে পারেন, আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আপনার আসলে ইউএস কোম্পানি ফর্ম করার যে এলিজিবিলিটি, এটা এখনো মিট করেন না আপনি। আপনার যদি এতটুকু ক্যাপাসিটি না থাকে, তাহলে আপনি কোম্পানি ফর্ম করেন না। কেননা আপনি একটা কোম্পানি ফর্ম করলেন, আপনি হয়তো একটা পেমেন্ট গেটওয়ের জন্য ট্রাই করছিলেন, পেমেন্ট গেটওয়ে কোনো কারণে সাসপেন্ড হয়ে গেছে, আপনি আল্লাহর রাস্তায় কোম্পানিটাকে ফেলে দিলেন। ফিউচারে আপনার হয়তো একটা $1 মিলিয়ন অপরচুনিটি থাকতে পারে,
তখন দেখা যাবে যে আপনার এই কোম্পানি দিয়ে আপনি কোথাও কোনো জিনিস অ্যাপ্রুভ করতে পারতেছেন না, আপনি কমপ্লায়েন্সে ধরা খেয়ে যাচ্ছেন, কারণ আপনি একজন নন কমপ্লায়েন্ট ফাউন্ডার বা নন কমপ্লায়েন্ট কোম্পানি ওনার হিসাবে কিন্তু আপনার যে ট্র্যাক রেকর্ড, যে হিস্ট্রিতে কিন্তু এই রেকর্ডটা থেকে যাবে। আর বর্তমানে ডিজিটাল ফুটপ্রিন্টস এর দুনিয়াতে কোনো কিছু রিমুভ হয় না, সবকিছু থাকে। আপনি ভাবতে পারেন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আইআরএস বা হচ্ছে ফেডারেল বা স্টেট আপনাকে বাংলাদেশ থেকে ধরে নিতে আসবে না, ধরতে আসবে না টাকা পয়সা নেওয়ার জন্য, বাট দিস উইল বি ইন রেকর্ড। হু নোস, আপনি হয়তো ভবিষ্যতে আমেরিকা যাইতে পারেন, অথবা একটা $multi-million কোম্পানির আপনার একটা ডিল হইতে পারে, বাট সেই ডিলগুলো কিন্তু তখন পরবর্তীতে যখন যে কমপ্লায়েন্স চেক করা হবে তখন কিন্তু আপনি ঝামেলায় পড়তে পারেন। সো আমি সবসময় সবাইকে সাজেস্ট করি যে কোম্পানি ফর্ম করার আগে আপনি চিন্তা করেন, আপনি ভাবেন যে কি ধরনের কোম্পানি আপনি ফর্ম করবেন, এবং কোম্পানিগুলোর মেনটেন্যান্স কস্টকে আপনি মাথায় রাখেন।